নেপালে ধ্বংসস্তূপে চলছে প্রাণের খোঁজ, নিহতের সংখ্যা বেড়ে 550, নিখোঁজ প্রায় 2000। বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে পানি সম্পদ মন্ত্রী, সব ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ জামায়াতের। আসসালামু আলাইকুম, নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে পুরো খবর। নেপালের তিব্বত সীমান্তে ভয়াবহ হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে 550-তে পৌঁছেছে। এখনও নিখোঁজ আছেন প্রায় 2000 মানুষ। ধ্বংসস্তূপের নিচে জীবনের শেষ আশাটুকুও ফিকে হয়ে আসায় স্বজনদের আকুতি আর কান্নায় ভারী হিমালয়ের বাতাস। এর মধ্যেই 3 মিলিয়ন ঘনমিটার পানির এক বিশাল কৃত্রিম হ্রদ ফেটে দ্বিতীয় দফা ধসের শঙ্কায় দিশেহারা হিমালয় কন্যা নেপালের অধিবাসীরা। এবারে অন্য প্রসঙ্গ। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিরোধী দলের আন্দোলনের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে আর দেশ পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর কুমিল্লায় এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করলেও ক্ষমতায় আসার পর বিএনপি সব ক্ষেত্রে দলীয়করণ করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকায় একটি প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বিএনপিকে, কিন্তু বিরোধী দল কথায় কথায় আন্দোলনের হুমকি দিয়ে সরকারকে জিম্মি করতে চাচ্ছে। এখন বিরোধী দল মনে করতেছে আন্দোলন করলে বিএনপি একটু দুর্বল হয়ে যাবে, তার একটু দুর্বল হয়ে যাবে, মন্ত্রীরা এমপিরা বিএনপি নেতা কর্মীরা দুর্বল হয়ে যাবে, মা বোনরা বাধ্য হয়ে এটা করে যাই ভোট দিয়ে এটা করে ক্ষমতা আনবো। এই সুযোগ কি দেওয়া যাবে? সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকি, কাজ করবো ইনশাআল্লাহ। এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সংসদকে সরকার দলীয় সংসদ বানানো হয়েছে, যেখানে বিরোধী মতকে তারা সহ্য করতে পারছে না। এছাড়াও জ্বালানি সংকট সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। প্রত্যেকটা জায়গায় জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ দেখেন, গ্যাস দেখেন, মানুষ ঠিক মতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষ যারা কাজ করতো কলকারখানায়, তাদেরকে কিন্তু আস্তে আস্তে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তো এই যে বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না। এদিকে কুমিল্লার 14 গ্রাম উপজেলায় জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বলেছিলাম যে আমরা দলীয়করণের বিরুদ্ধে, তো দলীয়করণ তো আপনারাই করছেন, সংসদেও চালাইতেছেন, বৈষম্য উন্নয়নে, বৈষম্য দায়িত্ব প্রদানে। সন্ত্রাস চলতেছে, এই 6 মাসে প্রায় 500-র মতো খুন, 550-600 ধর্ষণের মামলা হচ্ছে, চুরি ডাকাতি চলতেছে। এখানে যে শুনলাম প্রকাশ্যে মারামারি, ছিনতাই, নৃশংসতা চলছে। পরে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরীর কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এনটিভি নিউজ ডেস্ক। জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে চলতি বছরের নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত 23তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকে সাইড লাইনে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী মুসা কোলাকলিকায়ের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং বাণিজ্য বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এই দুই দেশের প্রতিনিধিরা।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ভাস্কর্য কেবল শিল্পের প্রদর্শন নয়, বরং এটি একটি জাতির ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং সাহসিকতার এক জীবন্ত দলিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে জাদুঘরের নানা নিদর্শন দেখে আবেগ আপ্লুত দর্শনার্থীরা। দেখুন HF মেহেদী হাসানের রিপোর্ট। তোমার ছেলেরা 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংগঠিত ইতিহাসের নির্মমে হত্যাকাণ্ডে প্রাণ হারান 57 চৌকুশ সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিক। সেই দুর্বিষহ দুর্দিনের ঘটনা স্মরণ করিয়ে দিতে জুলাই জাদুঘরে নির্মাণ করা হয়েছে সহকর্মীদের কফিন কাঁধে কান্নারত সেনাদের এই ভাস্কর্য। 24-এর 35 জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির দুই বোনের ভাইয়ের কফিন হাতে মিছিল উদ্বেলিত করে পুরো বাংলাদেশ। সেই স্মৃতি যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে এই ভাস্কর্যে। গুলির সামনে টিন ও কাঠের ঢাল, কিংবা নারীদের অনন্য সাধারণ প্রতিরোধ সহ জুলাইয়ের আন্দোলন ও গৌরব গাথা ফুটিয়ে তুলতে চারপাশ জুড়ে রয়েছে এমন নানা ভাস্কর্য। ইতিহাসকে নতুন করে পাওয়া যেন জাদুঘরে ঘুরতে এসে। না, ভাস্কর্যগুলো আসলেই আমাদেরকে জুলাইয়ের ঘটনাগুলোর কথা মনে করা দেয়। আরো একটু টেক কেয়ার করা উচিত, যাতে করে এই জিনিসটা আরো মানুষ সুন্দর যাতে দেখায়। জুলাইয়ের যে স্পিরিটটা, এটা মনে হচ্ছে যে আমাদের ভেতরে এই ভাস্কর্য বলেন বা ভেতরে যে সিনারিওগুলো আমরা দেখে আসলাম, এতে করে মনে হচ্ছে যে না, জুলাই এখনো বেঁচে আছে। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছিলাম, দেখেছিলাম যে এখানে একটা ফেলানি ভাস্কর্য আছে, কিন্তু এখন এসে দেখলাম যে সেটি নেই। আমরা আসলে এটা খুবই মর্মাহত হয়েছি, কেন ফেলানি ভাস্কর্য থাকবে না। যারা একটু জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করবে, দেখলে বুঝতে পারবে কি বিষয়ের উপর ভাস্কর্যগুলি তৈরি করা হয়েছে, কারণ ভাস্কর্যগুলোর তো প্রতিটারই একটা ব্যাকগ্রাউন্ড আছে। শৈল্পিকে ভাস্কর্য যাতে নষ্ট না হয় সেদিকে আরো নজর দেওয়ার দাবি দর্শনার্থীদের। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া 9 জনের মরদেহ নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। তাদের 7 জনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। মরদেহ এলাকায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল 10টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। বিকেলে তাদের লাশ দাফন করা হয়। এদিকে অগ্নিকাণ্ডে নিহত হৃদয়ের মরদেহ নাটোরের নলডাঙ্গায় নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। সকালে স্থানীয় ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হৃদয়ের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে গতরাতে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে পৌঁছায়। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি কর্মী নিহত হন। এদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁ, একজনের রাজশাহী ও অপরজনের নাটোরে। টাকা দেওয়ার মতন, আমাকে কেউ সাহায্য করার মতন কেউ নেই। এখন আমি সরকারের কাছে আবেদন করেছি যে সরকারটা আমাদের পাশে থাকুক। সরকার যেন প্রতিটা পরিবারের পাশে দাঁড়ায়। বিশেষ করে আমার শ্বশুর একবারে কামাই করার মতো কোনো এক্সকিউজ নাই, একদম মনে করেন এতিম। উৎসবের আমেজে ঢাকা দক্ষিণে পালিত হচ্ছে হৃদয়ে ঢাকা 416। মাসব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে নগর জুড়ে আয়োজন করা হয় বর্ণিল ও ঐতিহ্যবাহী শোভাযাত্রা। আর এতে পুরনো দিনের স্মৃতি নতুন করে স্মরণের সুযোগ পেলেন নগরবাসী। শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ রোড হয়ে নগর ভবন পর্যন্ত সড়ক জুড়ে পালকি, ঘোড়া, টমটম, রাজা রানী, বর কনের সাজে ফিরেছে পুরনো দিনের ঢাকা। ঘটা করে সামনে এসেছে ডাক বাক্স। দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানে বলেন, 416 বছর নয়, 1000 বছরের ইতিহাস ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ভালোবাসার এই ঢাকা আরো সুন্দর, প্রাণবন্ত হয়ে উঠুক, এটাই প্রত্যাশা। এগুলো আমাদের গর্ব, ঢাকা শহরের গর্ব। তাই এগুলোকে আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই। আমরা বলতে চাই, এই ঢাকা আমার, এই ঢাকাকে আমরা হৃদয়ে ধারণ করতে চাই। যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে এই ঢাকাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারবো। এই ঢাকাকে আমরা সবুজে রূপান্তরিত করতে পারবো। এই ঢাকাকে আমরা মশক মুক্ত করতে পারবো।
মুন্সিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিকেলে জেলার শ্রীনগরের ১৬ ঘর হাই স্কুল মাঠে এই আয়োজন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশা সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে অর্থনীতির খবর। রাজধানীর বাজারে প্যাকেটজাত চিনির সরবরাহ সংকট চরমে। সরবরাহ কম দেখিয়ে খোলা চিনির দামও বাড়িয়ে দেওয়া হয়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। আগের বাড়তি দলে চালের বাজার স্থিতিশীল থাকলেও ঊর্ধ্বমুখী আটা ময়দার দাম, সবজি, মুরগি ও ডিমে কিছুটা স্বস্তি ফিরেছে। দেখুন সেলিম মালিকের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের বেশিরভাগ ডিপার্টমেন্টাল স্টোরে নেই চিনি। কয়েকটি দোকানে খোলা চিনি পাওয়া যাচ্ছে, তবে দাম বাড়তি। দোকানিরা বলছেন সরবরাহ বন্ধ রেখেছে কোম্পানিগুলো। নিত্য এই পণ্য না পেয়ে ক্ষোভ ভোক্তাদের। 105 টাকা ছিল 115 টাকা হয়েছে চিনির দাম বাড়ি। কোনো কোম্পানি চিনি দিতে চিনির দাম বেশি, চিনির দাম বেশি যদি এমআরপি বাড়ায় চিনি ছাড়েন কাস্টমার তো চিনি দিতে হবে। এখন বাজার নিতে আসে কাস্টমার চিনি দিতে পারি না। তো নতুন সরকার আসলো, বললো যে বাজেটে সব কমাই দিছে দাম, না বললো না, উল্টা হয়ে গেছে আপনার। রপ্তানির অজুহাতে কেজিতে 50 টাকা বেড়ে যাওয়া সুগন্ধি পোলার চালের দাম কিছুটা কমতে শুরু করেছে, তবে দাম ঊর্ধ্বমুখী আটা ও ময়দার। পোলার সুগন্ধি যে পোলার চালটা, ওটা আগে বিক্রি হয়েছে আপনার 210 থেকে 15 টাকায়। এখন ওটা দাম কমছে কিছুটা, কমে আপনার 205 থেকে 10 টাকা বিক্রি হইতেছে। আগে 2 কেজি ময়দা ছিল 135 টাকা, এখন হলো 150 টাকা। আটা ছিল 100 টাকা ক্রয়, বিক্রি ছিল 110 টাকা। বাজারে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম 5 টাকা, আর সোনালী মুরগির দাম কমেছে 10 টাকা। সোনালী ছিল 300 টাকা, আর এই সপ্তাহে সোনালী হচ্ছে 290 টাকা, আর ব্রয়লার ছিল গত সপ্তাহে 190, এই সপ্তাহে 185-90। মধ্যবিত্তের আমিষের প্রধান যোগানদাতা ডিমের দামও কিছুটা কমতির দিকে। লাল ডিম ছিল 150, এই সপ্তাহে 145, সাদা ছিল 140, এই সপ্তাহে 135। দাম কমছে আগের থেকে। কিছুর দাম বেশি, কিন্তু আমাদের আয় তো আর বাড়ে না, আয় আগের মতনই। খানিকটা স্বস্তি ফিরেছে মরিচ, বেগুন, করলা ও শসার বাজারে। কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 200, এই সপ্তাহে 160। করলা ছিল 100 টাকা, এখন হচ্ছে 80 টাকা। পটল 60 টাকা ছিল, এখন 50 টাকা। সিন্ডিকেটটা ভাঙতে হবে, না হলে যে আলুটা বগুড়ায় 8 টাকা 10 টাকা দাম, সেটা এখানে কেন 25-30 টাকা হবে। মাছের বাজারেও ক্রেতাদের তেমন অভিযোগ নেই। 50 টাকা পর্যন্ত কমেছে দেশি মাছের দাম। 1 কেজি আকারের পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3000 টাকায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এবারে প্রবাসের খবর। ওমরা পালনে যাওয়া চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকানকে মক্কায় সংবর্ধনা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঐক্য পরিষদ সৌদি আরব শাখা। মক্কা থেকে কামাল পারভেজ অভি জানান, অনুষ্ঠানে ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাশেম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল উদ্দিন রনির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কামাল খান, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, দিদারুল ইসলাম। শেষে সংবর্ধিত অতিথি শহীদুল ইসলাম ফোরকানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এবারে খেলার খবর। ফুটবল। ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার তুলনায় ফিফা আসিয়ান কাপে 4টি ম্যাচ খেলা বাংলাদেশ দলের জন্য ভালো বলে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম মানিক। ব্রাজিলের বিপক্ষে খেললে আত্মবিশ্বাস বাড়লেও ফিফা আসিয়ান কাপকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক জুলফিকার মাহমুদ মিন্টু। আরও জানাচ্ছেন কুশলী আসির।
আসন্ন ফিফা উইন্ডোতে দুটি বড় সুযোগ বাংলাদেশের সামনে। প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্ট, আসিয়ান কাপে অংশ নেয়া, অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগ। কোনটি বেছে নেবে বাফুফে, সেটা যখন প্রশ্ন, তখন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আসিয়ান কাপে খেলার পক্ষে। এখন যদি ব্রাজিল আসে, এটা এক ধরনের ইমপ্যাক্ট। আমাদের খেলার কতটুকু উন্নতি হবে এটা বলা মুশকিল, কিন্তু আমরা যদি আসিয়ান কাপে অংশগ্রহণ করি তাহলে আমাদের ডেভেলপমেন্টটা আমরা বুঝতে পারবো, বিকজ এটাই আমাদের প্রয়োজন। কারণ আমরা সাউথ ইস্ট এশিয়া খেলার জন্য খুব সবসময় আশা করছিলাম যে সাফের বাইরে যেয়ে আমরা যাতে একটা টুর্নামেন্ট করি, যেটা স্কোপ চলে আসছে, এই স্কোপটা কোনোভাবেই হাতছাড়া করা উচিত না। ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে একটি মাত্র ট্রফি হিসেবে সাফ জিতেছে বাংলাদেশ। চলতি বছর ঘরের মাঠে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে আসিয়ান কাপে হামজা চৌধুরীরা অংশ নিলে তা হবে প্রস্তুতির জন্য সেরা সুযোগ। ভাবনা জুলফিকার মাহমুদ মিন্টুর। এটা একটা ভালো অপরচুনিটি যে আপনি আপনার চেয়ে বেটার দলগুলোর সঙ্গে খেলতে পারবেন এবং আপনার নিজের স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাসটা কি সেটাও আপনি সেখানে একটু ইভ্যালুয়েট করার সুযোগ পাবেন। এবং এই ধরনের বড় দলগুলো মানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে খেলা, অফকোর্স আপনি সেই সুযোগটা সবসময় পাবেন না। সো এই টুর্নামেন্টের কারণে সেই সুযোগ পাচ্ছেন। আগামী 24 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আইকাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। নেপালে ধ্বংসস্তূপে চলছে প্রাণের খোঁজ, নিহতের সংখ্যা বেড়ে 550, নিখোঁজ প্রায় 2000। বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে পানি সম্পদ মন্ত্রী, সব ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ জামায়াতের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।